মানব সভ্যতা শুরুর সময় থেকে যেমন রোগ আছে, তেমনি তা নিরাময়ের জন্য রয়েছে চিকিৎসা ব্যবস্থা। সূচনা লগ্নে চিকিৎসা পদ্ধতি আজকের মতো এত উন্নত ছিল না। বিভিন্ন যুগে অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে আজকের এই আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা পেয়েছি। এই উন্নতির ধারায় হিপোক্রেটিস, আলেকজান্ডার ফ্লেমিং, কার্ল ল্যান্ডস্টেইনার এর নাম স্মরণ করা হলেও উপেক্ষিত থেকে যায় মুসলিম বিজ্ঞানীদের অবদান। আজকে তেমনি একজন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী সম্পর্কে আমরা জানব। উচ্চ মাধ্যমিকের বইয়ে আমরা পড়েছি মানবদেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। কিন্তু আসলেই কি তাই? রক্ত সঞ্চালন সম্পর্কে 12 শতকের পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিল হৃৎপিণ্ডের ডান ও বাম প্রকোষ্ঠের মাঝে যে পর্দা আছে তাতে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে রক্ত এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে যায়, আর ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যবর্তী ছিদ্রপথে বায়ু প্রবেশ করে এবং এটি হৃৎপিণ্ড ও রক্তে পুষ্টি সরবরাহ করে। এই ধারণা ভুল প্রমাণ করেন মুসলিম বিজ্ঞানী আলাউদ্দিন আলী ইবনে আবিল হাজম, যিনি ইবনুন নাফিস নামে সমধিক পরিচিত। তিনি 1210 খ্রিস্টাব্দে দামেস্কের নিকটে কারাস গ্রামে জন্মগ্রহণ করেন। ইবনুন নাফিসের শিক্ষার সূচনা হয় কুরআন হিফজ করার মাধ্যমে। এরপর তিনি একে একে অধ্যয়ন করেন আরবি ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ফিকহ, হাদিস, যুক্তিশাস্ত্র, সিরাত ইত্যাদি। এর পাশাপাশি তিনি চিকিৎসাবিদ্যায়ও জ্ঞানার্জন করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে মনোনিবেশের অবশ্য কারণও ছিল। একবার তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে অনেক কষ্ট ভোগ করেন। এরপরই তিনি চিকিৎসাবিদ্যায় মনোনিবেশ করেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, একবার আমার কঠিন জ্বর হয়েছিল। আমার বয়স তখন 22-এর কাছাকাছি। জ্বর থেকে সুস্থ হওয়ার পর যারা আমার চিকিৎসা করেছে তাদের যোগ্যতা সম্পর্কে আমার মনে সংশয় জাগে। সেখান থেকেই মূলত মানুষের সেবা করার উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। ইবনুন নাফিসের চিকিৎসার হাতেখড়ি হয় দামেস্কের প্রাজ্ঞ চক্ষু চিকিৎসক মুহাজ্জাবউদ্দিন আব্দুর রহমানের হাতে নূরি হাসপাতালে। পরবর্তীতে তিনি কায়রো যান এবং নাসিরি হাসপাতালে নিয়োগ পান। তিনি সেখানকার আচার্য এবং নাসিরি মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। ইবনুন নাফিস নূরি হাসপাতালের বড় বড় চিকিৎসক থেকে অর্জিত জ্ঞানেই সন্তুষ্ট থাকেননি। তিনি গভীরভাবে পাঠ করেছিলেন ইবনে সিনা, গ্যালেন, হিপোক্রেটিস প্রমুখ বিখ্যাত চিকিৎসকের গ্রন্থাবলী। অনেকেই বলেন ইবনে সিনার আল কানুন ফি তিব গ্রন্থটি তার আদ্যোপান্ত মুখস্থ ছিল। আধুনিক প্রাচ্যবিদদের অনেকেই ইবনুন নাফিসের কথা তাদের গ্রন্থে তুলে ধরেছেন। তাদের মধ্যে রয়েছেন লুসিয়েন লেক্লার্ক, জার্মান মিশরীয় চিকিৎসা বিজ্ঞানী মেয়রহ্যাফ, ডক্টর পল গ্ল্যাভিনজি প্রমুখ। ডক্টর পল গ্ল্যাভিনজি ইবনুন নাফিসের জীবনীর ওপর একটি পরিপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। পল গ্ল্যাভিনজি লেখেন, আধুনিক যুগে ইবনুন নাফিসের বৈজ্ঞানিক আবিষ্কারকে প্রথম আমাদের সামনে তুলে ধরেছেন মিশরীয় চিকিৎসক ডক্টর মুহিউদ্দিন তাতাবি। বার্লিন লাইব্রেরিতে তিনি ইবনুন নাফিসের লেখা শারহু তাশরিহিল কানুন গ্রন্থের সন্ধান পান। এই গ্রন্থ নিয়ে তিনি অভিসন্দর্ভ রচনা করেন। সেখানে তিনি শারহু তাশরিহিল কানুন গ্রন্থের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য থেকে একটি বিষয়ের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। সেটি ছিল রক্ত সঞ্চালন সম্পর্কে ইবনুন নাফিসের তত্ত্ব। এই গবেষণাপত্র তিনি রচনা করেন 1924 সালে। ইতালীয় চিকিৎসক আলবাজু শারহু তাশরিহিল কানুন গ্রন্থটি লাতিন ভাষায় অনুবাদ করেন। মাইকেল সার্ভেটাস নামক স্প্যানিশ বিজ্ঞানী, যাকে ধর্মীয় বিশ্বাসগত অভিযোগের কারণে 1553 সালে পুড়িয়ে মেরে ফেলা হয়, একই সাথে তার সকল গ্রন্থও পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সৌভাগ্যক্রমে তার কাছে থাকা আলবাজুর অনুদিত ইবনুন নাফিসের গ্রন্থটি অক্ষত থেকে যায়। তিনিও রক্ত সঞ্চালন সম্পর্কে লিখেন। জার্মান প্রাচ্যবিদ মেয়ারহফ ইবনুন নাফিস সম্পর্কে একটি প্রবন্ধে লিখেছেন, মাইকেল সার্ভেটাসের রক্ত সঞ্চালন নিয়ে লেখার সাথে ইবনুন নাফিসের লেখার হুবহু মিল দেখে আমি অবাক হয়ে যাই। সার্ভেটাসের কিছু কিছু মৌলিক বাক্য ইবনুন নাফিসের লেখারই আক্ষরিক অনুবাদ। অথচ মাইকেল সার্ভেটাস মূলত ছিলেন একজন অনুসন্ধিৎসু ধর্মীয় ব্যক্তিত্ব। চিকিৎসার সাথে তার কোনো সংশ্লিষ্টতাই নেই। অথচ তিনি যে তত্ত্ব বর্ণনা করেছেন তা ইবনুন নাফিস অবিকল বর্ণনা করে গেছেন 150 বছর আগে। ইতালীয় ইতিহাসবিদ অ্যালডো মেলি ইবনুন নাফিস, মাইকেল সার্ভেটাস এবং উইলিয়াম হার্ভের লেখা তুলনামূলক পাঠ করে সিদ্ধান্ত দেন, ইবনুন নাফিস ফুসফুসীয় রক্ত সংবহনের যে বর্ণনা দিয়েছেন তার সাথে মাইকেল সার্ভেটাসের বর্ণনার হুবহু মিল রয়েছে। তাই সত্য কথা হলো, রক্ত সঞ্চালনের আধুনিক ধারণার আবিষ্কারক মাইকেল সার্ভেটাস কিংবা উইলিয়াম হার্ভে নয়, বরং রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক ইবনুন নাফিস।
ইবনু নাফিস অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে রয়েছে শারহু তাশরিহিল কানুন। ফুসফুসীয় রক্ত সংবহনের সূক্ষ্ম নিখুঁত বর্ণনার মধ্য দিয়ে এই গ্রন্থের মূল্যমান প্রস্ফুটিত হয়েছে। তিনি দেখিয়েছেন হৃৎপেশি মূলত পুষ্টি লাভ করে হৃৎপিণ্ডের অন্তর্গত ধমনী থেকে, হৃৎপিণ্ডের রক্ত থেকে নয়। আর শামিল ফিস সিনাআতি তিব্বিয়া, এই বিশ্বকোষটি তার লেখা সবচেয়ে বড় গ্রন্থ। তার ইচ্ছা ছিল চিকিৎসাশাস্ত্রের সামগ্রিক ও বৃহত্তর একটি বিশ্বকোষ রচনা করবেন। তিনি ৩০০ খণ্ডের একটি খসড়াও তৈরি করেন, কিন্তু মাত্র ৮০ খণ্ডের পাণ্ডুলিপি সম্পন্ন করার পরই তার মৃত্যু হয়ে যায়। আল মুয়াজ ফিত তিব, পল গ্ল্যাভিনজি এই গ্রন্থ সম্পর্কে বলেছেন, ইবনু নাফিসের আল মুয়াজ ফিত তিব গ্রন্থটি ইবনে সিনার আল কানুন ফিত তিব গ্রন্থের অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটি ৪ খণ্ডে বিভক্ত। এই গ্রন্থটি ১৯৬৭ সালে অক্সফোর্ড এবং ১৯৮৫ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এটি মেডিকেল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইবনু নাফিস আরও লিখেছেন শারহু ফুসুলি আবকারাত, যেটি মূলত হিপোক্রেটিস এর চিকিৎসাশাস্ত্রের ব্যাখ্যা গ্রন্থ। এছাড়াও তিনি লিখেছেন চক্ষু চিকিৎসা সম্পর্কিত গ্রন্থ আল মুহাজ্জাব ফিল কাহালিল মুজাররাব। এছাড়াও উসুলে হাদিস নিয়ে তার গ্রন্থ রয়েছে আল মুখতাসার ফি উসুলি ইলমিল হাদিস। ইবনু নাফিসের লেখালেখি সম্পর্কে ইবনে কাজী সাহাবা বলেছেন, তিনি মুখস্থ লিখতেন, শাস্ত্রীয় গভীরতার ফলে বই দেখার প্রয়োজনই ছিল না তার। ইবনু নাফিস অন্তিম মুহূর্তেও হালাল হারাম নিয়ে অনেক বেশি সচেতন ছিলেন। প্রচণ্ড অসুস্থতায় চিকিৎসকগণ তার চিকিৎসার জন্য মদ ব্যবহার করতে চাইলে তিনি মুখ থেকে তা সরিয়ে নেন। তিনি তখন বলেছিলেন, আমার পেটে এক বিন্দু মদ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারব না। এই বহুমুখী প্রতিভার অধিকারী মহান মনীষী ১২৮৮ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন।